ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দ্য শ্যাডো লাইন্স বাই অমিতাভ ঘোষ। তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে এক্সাম, সেই এক্সামের নোটিফিকেশন অলরেডি একটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আগামীতে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিলেটেড এক্সামের নোটিফিকেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে। তাই যারাই আগামীতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা যারাই এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য এই সিরিজে থাকছে পিএসসি সিলেবাস কভার করে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস। পাশাপাশি পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত ক্লাসের পাশাপাশি যদি আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস চাও, তাদের জন্য থাকছে আমাদের পেইড মেম্বারশিপ কোর্স, যেখানে পিএসসির সমগ্র সিলেবাস রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাস কভার করা থাকছে। মানে ফুল সিলেবাস কভার করে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস থাকছে, সঙ্গে প্রত্যেকটি টপিক রিলেটেড ইন্ডিভিজুয়ালি গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটেরও ক্লাসেস থাকছে। তাই যারা ইচ্ছুক, তোমরা আমাদের পেইড মেম্বারশিপ কোর্সটিও পারচেস করতে পারো। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও নোটস পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে, যেখানে তোমরা তোমাদের আপকামিং এক্সামের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহ নোটস এবং গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটেরও পিডিএফ পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। তাই যারা ইচ্ছুক পিডিএফ আকারে নোটসগুলি পেতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, বা বিভিন্ন ক্লাসের আপডেট পেতে হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, দ্য শ্যাডো লাইন্স বাই অমিতাভ ঘোষ। আজকের ক্লাসে আমরা অমিতাভ ঘোষের বিখ্যাত যে উপন্যাস শ্যাডো লাইন্স নিয়ে আলোচনা করব। অমিতাভ ঘোষ নিয়ে অলরেডি আমি এর আগে একটা ক্লাস করিয়েছি। যারা আমার চ্যানেলে যুক্ত, আশা করি দেখেছো। যারা এখনো দেখোনি, অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে এবং তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলোও তোমার কাছে পৌঁছে যাবে। এবং শ্যাডো লাইন্স কভার করার আগে অবশ্যই তোমরা অমিতাভ ঘোষ রিলেটেড সেই ক্লাসটি ফলো করবে, তাহলে তোমাদের শ্যাডো লাইন্স বুঝতে অনেকটা সুবিধে হবে। তো দেখো, প্রথমেই আমরা অমিতাভ ঘোষ নিয়ে একটু আলোচনা করে নেব। এখানে আমি সংক্ষেপে আলোচনা করব, কারণ অলরেডি আমি অমিতাভ ঘোষের ওপরে ইন ডিটেইল একটা ডিসকাশন ক্লাস করিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধে হবে। এছাড়াও ক্লাসের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও উল্লেখ করে দিচ্ছি। তো অমিতাভ ঘোষ হচ্ছেন একজন আধুনিক ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক। তিনি দুন স্কুল দেরাদুনে পড়াশুনো করেছেন। পরবর্তীতে সেন্ট স্টিফেন কলেজ দিল্লিতে তিনি পড়াশুনো করেন। তার পরবর্তীতে তিনি অ্যাব্রড অক্সফোর্ডে চলে যান। সেখানে তিনি সামাজিক নৃতত্ত্ববিদ্যা নিয়ে পড়াশোনা করেন, মানে সোশ্যাল অ্যানথ্রোপোলজি, এবং সেখান থেকে তিনি পিএইচডি ডিগ্রিও লাভ করেন। তার লেখা ইতিহাস, রাজনীতি, স্মৃতি, উপনিবেশোত্তর যে চিন্তা এবং মানবিক দৃষ্টিভঙ্গি একটা গভীরভাবে জড়িত, সেটা আমরা বুঝতে পারি। দ্য শ্যাডো লাইন্সের পাশাপাশি তার বিখ্যাত আরও কিছু লেখা হলো দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্যালেস, সি অফ পপিস ইত্যাদি। এই বিখ্যাত লেখককে পোস্ট কলোনিয়াল হিস্টোরিয়ান নভেলিস্টও বলা হয়, কারণ তার লেখাতে আমরা হিস্ট্রির সাথে সাথে কল্পনার একটা মিলন পাই, এবং সেটা প্রায়শই কিন্তু পোস্ট কলোনিয়াল পিরিয়ডে, মানে উপনিবেশোত্তর পিরিয়ডের হিস্ট্রি নিয়ে। তাই আমরা তাকে পোস্ট কলোনিয়াল হিস্টোরিয়ান নভেলিস্টও বলতে। তার রচিত এই যে শ্যাডো লাইন্স, এটা প্রকাশিত হয় 1988 সালে, যেটা ইন্ডিয়ান ইংলিশ ফিকশনের একটা ল্যান্ডমার্ক হিসেবেও পরিচিত। এই উপন্যাসটি 1989 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। এই উপন্যাসের প্রেক্ষাপট ছিল কলকাতা, ঢাকা, লন্ডন, এই 3 শহরকে কেন্দ্র করে 3টে প্রজন্মের একটা গল্প। তিনি কেন এই উপন্যাসটি লিখেছিলেন? Why has the novel been written? জাতীয়তাবাদ এবং কৃত্রিম সীমারেখার সমালোচনা করার জন্য তিনি এটি লিখেছিলেন। সেই সময় দেশভাগ চলছিল। দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার মানবিক পরিণতি দেখানোর জন্য তিনি এটা রচনা করেছিলেন। ব্যক্তিগত স্মৃতির গুরুত্ব বোঝাতে তিনি কি উপলব্ধি করেছেন, সেই সমস্ত কিছু বোঝাতে তিনি এটি রচনা করেছিলেন। এছাড়াও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে মানবিক সম্পর্কের মূল্য তুলে ধরতে
তিনি মূলত এই গ্রন্থটি রচনা করেন। এই উপন্যাসটির দ্বারা আমরা দেখতে পাই যে সীমারেখাগুলি কাল্পনিক, দেশভাগের যে সীমারেখাগুলি সেগুলি কাল্পনিক, কিন্তু সেগুলোর ফলাফল হয়েছিল ভয়ানক। এই উপন্যাসটির গুরুত্ব কি? এই উপন্যাসটি ভারতীয় ইংরেজি উপন্যাসকে নতুন একটা দিশা দেখিয়েছে। ব্যক্তিগত স্মৃতি এবং রাজনৈতিক ইতিহাসকে এক সূত্রে বেঁধেছে এই উপন্যাসটা। জাতীয়তাবাদের ভ্রান্ত ধারণাকে উন্মোচিত করেছে এই উপন্যাস। আন্তর্জাতিক ভারত, ইংল্যান্ড এবং বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি প্রদান করেছে এই উপন্যাসটি। এই সমস্ত কারণে দ্য শ্যাডো লাইন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থিমস অফ দ্য নভেল। এবারে আলোচনা করব এই উপন্যাসের মূল বিষয়বস্তু নিয়ে বা প্রধান বিষয়বস্তু নিয়ে। প্রথমতই এই উপন্যাসের যে থিমটি আমরা পাবো সেটা হচ্ছে ইলিউশন অফ ন্যাশনাল বর্ডার্স, জাতীয় সীমারেখার ভ্রান্তি। মানুষের তৈরি সীমারেখা প্রকৃতপক্ষে একটা কল্পিত সীমারেখা, অথচ এই সীমারেখাই কিন্তু মানুষকে আলাদা করে দিচ্ছে, তাই তো? সেটাই আমরা এখানে দেখতে পাবো। দ্বিতীয়ত যে থিম আসছে সেটা হচ্ছে নেশন ভার্সেস হিউম্যানিটি, জাতি বনাম মানবতা। মানবিক সম্পর্ক জাতীয় পরিচয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে এখানে, সেটা দেখতে পাবো। তৃতীয়ত মেমোরি অ্যান্ড হিস্ট্রি, স্মৃতি এবং ইতিহাস। পার্সোনাল মেমোরি অফেন রিভিলস ট্রুথ ইগনোরড বাই অফিসিয়াল হিস্ট্রি। ব্যক্তিগত স্মৃতি অনেক সময় সরকারি ইতিহাসের চেয়েও সত্যকে ভালোভাবে তুলে ধরে, সেটাই আমরা এক্ষেত্রে দেখতে পাবো। এই নভেলের প্লটটি সেটাই সাজেস্ট করে। কমিউনাল ভায়োলেন্স, সাম্প্রদায়িক হিংসা আমরা এক্ষেত্রে দেখতে পাবো। 1964 সালের সেই দাঙ্গা, রাজনৈতিক ও ধর্মীয় উন্মাদনার সেই নগ্ন রূপ এই নভেলটি প্রকাশ করে। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রুটলেসনেস, দেশত্যাগ এবং মানুষের পরিচয়ের সংকট সৃষ্টি হয়েছিল। বাস্তুচ্যুতি, শিকড়হীনতা দেখা দিয়েছিল। এই সমস্ত কিছু আমরা এই নভেলের মূল বা প্রধান বিষয়বস্তু হিসেবে দেখতে পাবো। তাহলে শ্যাডো লাইন্সের মেইন থিম বললে কি কি বলা হবে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে এই নভেলের চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, চরিত্র এবং তাদের ভূমিকা। প্রথমতই আসছে ন্যারেটর। ন্যারেটর এখানে আননেমড, নামহীন একজন ন্যারেটরকে দেখতে পাবো। ফার্স্ট পার্সন ন্যারেটিভ দেখতে পাবো এক্ষেত্রে, যিনি কিনা অবজারভার অ্যান্ড মেমোরি কালেক্টর। তিনি উপনিবেশত্বর সেই যে বিভক্ত পরিচয় তার প্রতীক, ফ্র্যাগমেন্টেড পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি রিপ্রেজেন্ট করেন। দ্বিতীয়ত এই নভেলের চরিত্র হিসেবে আমরা ত্রিদীপকে দেখতে পাবো। ত্রিদীপ হচ্ছে মেন ক্যারেক্টার, বুদ্ধিদীপ্ত এবং কল্পনা শক্তি সম্পন্ন। সীমারেখাকে মানসিক নির্মাণ বলে তিনি মনে করেন। 1964 সালের ঢাকা দাঙ্গায় তিনি নিহত হন। তিনি হচ্ছেন মানবতার প্রতীক। এই নভেলে আমরা তাকে মানবতার প্রতীক, সিম্বল অফ হিউম্যানিজম অ্যান্ড ট্র্যাজিক আইডিয়ালিজম দেখব। এছাড়া ঠাম্মা বলে গ্র্যান্ডমাদার যে ক্যারেক্টারটি রয়েছে সেটাকেও আমরা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বলে জানবো। ঠাম্মা এখানে প্রবল জাতীয়তাবাদী, সীমারেখায় তিনি বিশ্বাসী। তিনি শেষে হতাশ এবং বিভ্রান্ত হয়ে পড়েন। জাতীয়তাবাদের ব্যর্থতার প্রতীক হিসেবে আমরা ঠাম্মাকে এখানে দেখতে পাবো। সি রিপ্রেজেন্টস ফেইলিওর অফ ন্যাশনালিস্ট আইডিওলজি। এছাড়া ইলা ক্যারেক্টারকে দেখতে পাবো, যিনি বিশ্ব নাগরিক। শিকড়হীন মানে আধুনিক পরিচয় সংকটের প্রতীক তিনি, রিপ্রেজেন্টস গ্লোবালাইজড আইডেন্টিটি ক্রাইসিস। মানে কোন চরিত্র কি কি রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও আমরা মে প্রাইস নামে একটি ক্যারেক্টারকে দেখতে পাবো, যিনি একজন ইংরেজ নারী। নৈতিক এবং মানব চরিত্র তার দেখা যায়। উপন্যাসের বিবেক স্বরূপ তিনি, মরাল কনসায়েন্স অফ দ্য নভেল। তো ইত্যাদি মেজর ক্যারেক্টার্স আমরা এই নভেলে দেখতে পাবো। এই নভেলের চরিত্রগুলির পারস্পরিক সম্পর্ক যদি আমি আলোচনা করি, ত্রিদীপ হচ্ছে যে ন্যারেটর, সেই ন্যারেটরের মানসিক এবং বৌদ্ধিক একটা পথপ্রদর্শক। ঠাম্মা ত্রিদীপের আত্মীয় এবং ন্যারেটরের দিদিমা। ইলার সঙ্গে ন্যারেটরের একটা একতরফা আবেগগত সম্পর্ক রয়েছে। ত্রিদীপ এবং মে প্রাইসের মধ্যে একটা গভীর মানবিক বন্ধন এক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই নভেলটি একটা ঔপনিবেশোত্তর নভেল, পোস্ট কলোনিয়াল নভেল ফর্মের দিক থেকে। এছাড়া পলিটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ফিকশনও বলা চলে এটাকে। এছাড়াও মেমোরি বেসড ন্যারেটিভও বলতে পারি। স্ট্রাকচার কি? নন লিনিয়ার অ্যান্ড নন ক্রনোলজিক্যাল। মানে এই নভেলে আমরা কিন্তু কোনো সরল রৈখিক
ঘটনা দেখতে পাবো না। সমস্ত ঘটনাগুলি কিন্তু কমপ্লেক্স, জটিলভাবে, ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। ক্রনোলজিক্যাল ওয়ে কেউ মেনটেন করছে না, কারণ আমরা এক্ষেত্রে ফ্ল্যাশব্যাক দেখতে পাবো। মাঝে মাঝেই বর্তমান সময়ে ফিরে আসা হচ্ছে, মাঝে মাঝেই ফ্ল্যাশব্যাকে যাওয়া হচ্ছে। তাই নন লিনিয়ার এবং নন ক্রনোলজিক্যাল, ক্রনোলজি মেনটেন করে ঘটনাগুলো কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাবো না, রৈখিকভাবে যাচ্ছে না, এটা কমপ্লেক্স অর্ডারে রচিত। এছাড়াও আমরা সময় এবং স্থানের ঘন ঘন পরিবর্তন দেখতে পাবো। এছাড়া খণ্ড স্মৃতি দিয়ে ইতিহাস নির্মাণ করা হয়েছে, মানে পাস্টের কথা বলা হয়েছে টুকরো টুকরো আকারে বিভিন্ন জায়গাতে। তাই ক্রনোলজিক্যাল ওয়ে মেনটেন হয়নি, সেটাও আমরা এক্ষেত্রে দেখতে পাবো। এই স্ট্রাকচারে মানে অরৈখিক নন ক্রনোলজিক্যাল ওয়েতে এটি রচিত। সেটিং বলতে এই নভেলের সেটিং ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যালকাটা, দিল্লি। এছাড়া ইংল্যান্ড মানে লন্ডনে সেটিং রয়েছে। এছাড়াও ইস্ট পাকিস্তান, বর্তমানে যেটা বাংলাদেশ, ঢাকা, এটাও এই নভেলের সেটিং। তো এই নভেলের যে এই যে শিফটিং সেটিংস, এটা কি হাইলাইট করে? দ্য গ্লোবাল ইম্প্যাক্ট অফ পলিটিক্যাল ডিসিশনস। স্টাইলের দিক থেকে এটা ইন্টেলেকচুয়াল অ্যান্ড রিফ্লেক্টিভ, রিচ ইন হিস্টোরিক্যাল ডিটেইল, সিম্বলিক অ্যান্ড মেটাফরিক্যাল, অ্যানালিটিক্যাল রাদার দেন ইমোশনাল। এই স্টাইলে আমরা শ্যাডো লাইন রচিত হয়েছে দেখতে পাবো। টোন বলতে গেলে টোন এখানে রিফ্লেক্টিভ, চিন্তনশীল, ক্রিটিক্যাল, আয়রনিক্যাল এবং ওকেশনালি মেলানকোলি। ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিয়ার, কন্ট্রোলড অ্যান্ড প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। পলিটিক্যাল ভোকাবুলারি অ্যান্ড ইমোশনাল রিফ্লেকশন দেখতে পাবো। এছাড়াও এখানে সেন্টিমেন্টালিটি অ্যাভয়েড করা হয়েছে, সেটাও দেখতে পাবো। পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন ন্যারেশন, মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, এবং এই ধরনের পয়েন্ট অফ ভিউ এমফাসাইজেস সাবজেক্টিভিটি অফ হিস্ট্রি। এই নভেলটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল 1989 সালে। এই নভেল সম্পর্কে মীনাক্ষী মুখার্জি বলেছিলেন, দ্য নভেল রিডিফাইন্স হিস্ট্রি থ্রু মেমোরি। এছাড়া হোমি ভাবা বলেছিলেন, এই নভেলটি কোয়েশ্চেন্স দ্য লেজিটিমেসি অফ ন্যাশনাল বাউন্ডারিজ। সুরজিৎ মুখার্জি বলেছিলেন, আ পাওয়ারফুল ক্রিটিক অফ পলিটিক্যাল ন্যাশনালিজম। এছাড়া এস্টারম্যান বলেছিলেন, কানেক্টস ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি উইথ গ্লোবাল হিস্ট্রি। এগুলি ছিল বিখ্যাত কিছু অথারদের বা রাইটারদের এই নভেল সম্পর্কে ক্রিটিক্যাল কমেন্টস। তো দেখো, এবারে এই নভেলের স্টোরি নিয়ে আমরা আলোচনা করব। তো এই নভেলের যে প্লট বা স্টোরিটা আলোচনা করার আগে বলি, সময় যে সবচেয়ে বড় একজন গল্পকার, সেটাই আমরা এই নভেলের থ্রু বা উপন্যাসের থ্রু বুঝতে পারবো। সময় হচ্ছে সবচেয়ে বড় গল্পকার, সবচেয়ে বড় উপন্যাসে। কারণ এই উপন্যাসে আমরা বিভিন্ন সময়ে যা যা কিছু ঘটছে সেগুলো দেখে বুঝতে পারি যে সময়ই সব থেকে বড়, এবং সময়ের হাত ধরেই ইতিহাসের সমস্ত কিছু আমাদের সামনে এসে প্রকট হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ এই পৃথিবীকে খণ্ডিত হতে দেখেছে। সময়ের সাথে সাথে মানুষ দেখেছে যে রাষ্ট্র এবং জাতির নামে মানুষের থেকে মানুষকে কিভাবে আলাদা করা হয়েছে। একই পৃথিবীতেই মানুষের জন্ম হয়েও সময়ের ব্যবধানে, সময়ের সেই কল্পিত বেড়াজালে মানুষ কিভাবে একই পৃথিবীর সন্তান হয়েও অন্য মানুষের থেকে বিভক্ত। যে দেশ সমস্ত মানুষের পরম আপন ছিল, যেটাকে মানুষ তার মাতৃভূমি বলে জেনে এসেছে, বিভিন্ন কারণে মানুষেরা সেই মাতৃভূমি ত্যাগ করতে বা সেটা ছেড়ে চলে আসতে পারে বা সেই ক্ষমতা রাখে বিভিন্ন সুবিধে পাওয়ার লক্ষ্যে বা অজুহাতে। তো এই যে স্বভূমির এই বিভাজন, এই বিভাজনের প্রেক্ষাপটে কিন্তু আমরা অমিতাভ ঘোষের এই যে বিখ্যাত নভেল দ্য শ্যাডো লাইন্স দেখতে পাই। 1984 সালে ভারতে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড ঘটে, এবং এই হত্যাকাণ্ডের পর এই উপন্যাস তিনি লেখা শুরু করেন। সেখানে সে সময়কার পরিস্থিতি, বিশেষ করে দিল্লি সহ অন্যান্য বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে, এবং সেই সমস্ত দাঙ্গাগুলি কিন্তু এই যে উপন্যাস, এই উপন্যাসের মূল ভূমিকা হয়ে ওঠে। তাহলে বলতে গেলে শ্যাডো লাইন্স ভারত এবং পাকিস্তানের যে ভাগ বা বিভাজনকালীন যে ভয়াবহতা, সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু লেখা হয়েছে, এবং সেই সময়ের প্রেক্ষাপটে লেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ক, যেখানে দাঙ্গা চলে একদিকে এবং একদিকে অমিতাভ ঘোষের লেখাতে আমরা আরও এক ভয়াবহতা দেখতে পাই, বিধ্বস্ত যে মানবিকতা সেটা আমরা দেখতে পাই। কারণ মানচিত্রকে টুকরো টুকরো করে দেওয়া যায়, কিন্তু মানুষকে তো আর অন্য মানুষের থেকে সরানো যায় না। সামান্য একটা সীমারেখা বা বেড়াজাল দিয়ে তো আর তাদেরকে আলাদা করা যায় না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। সেটাই আমরা এক্ষেত্রে দেখতে পাবো। অভিজ্ঞতার অনুভব কি এই যে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করা যায়?
না, যায় না। এই সমস্ত বিভেদ, এই সমস্ত দাঙ্গা, এই সমস্ত ভেদাভেদ, এই সমস্ত বেড়াজাল, এগুলোর ফলে কিন্তু ধনীরাই সবসময় লাভবান হয়েছে। সাধারণ মানুষের এক্ষেত্রে কিন্তু কোনোই উপকার হয়নি। ভারতীয় উপমহাদেশের এই যে জটিল পরিস্থিতি, এই পরিস্থিতিকেই কিন্তু তুলে ধরেছেন এই বিখ্যাত উপন্যাসে। অন্যদিকে আমরা যদি দেখি, তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এই উপন্যাসের থ্রু কিন্তু তিনি রিডার্সদের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ইউরোপের যে একদম ভগ্ন চিত্র, তাদের যে সেই ভেঙে পড়া সমাজ ব্যবস্থা, বিধ্বস্ত সমাজ ব্যবস্থা, সেটাকেও তুলে ধরেছেন, সেটা দেখতে পাই। সেই সময় ইউরোপের সমস্ত সমাজ ব্যবস্থা পুরো ভেঙে গিয়েছিল, লক্ষ্যহীন হয়ে পড়েছিল, মানুষ নানা দিকে ভাঙছে, ছুটছে, মানুষের মন সেখানে অস্থির, নিরাপত্তাহীন, ক্লান্ত, শ্রান্ত, সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের যে লেখক শ্যাডো লাইন্সের অমিতাভ ঘোষ, তিনিও জন্মেছেন এক জায়গায়, এর পরবর্তীতে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইরান, ইংল্যান্ডের মতো বিভিন্ন দেশে গিয়েছেন, এবং তারও এই যে জার্নি, এটাও যেন তিনি সেই ইউরোপিয়ানদের সাথে রিলেট করতে পারছেন। তাই তিনি এত চমৎকারভাবে সেই অনুভূতি বা সেই অভিজ্ঞতাকে ব্যক্ত করতে পেরেছেন তার এই নভেলের মাধ্যমে। দেখো, অনেকেরই তোমাদের মনে হবে এই উপন্যাসের গল্পটি একটু ছন্ন ছাড়া ভাবের, কারণ নন লিনিয়ার ওয়েতে এটা লেখা। এই গল্পটি ক্রনোলজিক্যালি নেই, কারণ ফ্ল্যাশব্যাক রয়েছে অনেক, তাই তোমাদের অনেকেরই এটা বুঝতে অসুবিধা হবে। আশা করি আজকের এই ক্লাসটি দেখার পরে শ্যাডো লাইন্সের এই স্টোরিটা নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। এই গল্পটি মূলত একটা ফ্যামিলির 3টে জেনারেশনের ওপরে ভিত্তি করে রচিত, যেখানে গল্পটা শুরু হয়েছে আমরা দেখতে পাই 1953 যেখানে আমরা এই গল্পের ন্যারেটারকে প্রথমবার দেখতে পাই। ন্যারেটার নিজের নাম বলেননি, তিনি একটা নামহীন ন্যারেটার হিসেবে এই গল্পে সমস্ত স্টোরিটা ন্যারেট করে গিয়েছেন। তো 1953 তিনি কলকাতায় তার বাবা মা এবং ঠাম্মির সাথে বসবাস করছেন। সেই সময়ের থেকে এই কাহিনীর শুরু হয়েছে। ন্যারেটার সেই সময় থেকে এই গল্প বলা শুরু করেছেন। আমরা এরপরে অনেকবারই ন্যারেটার ফ্ল্যাশব্যাকে গিয়েছেন অতীতে, সেটা দেখতে পাবো, এবং আবারও বর্তমান সিচুয়েশনের সবকিছু তুলে ধরেছেন, সেটাও আমরা দেখতে পাবো। এবং শেষে গিয়ে আমরা দেখব এই কাহিনী আরও একটু এগিয়ে ভবিষ্যতেও পৌঁছেছে। তো দেখো, 1953 একজন নামহীন ন্যারেটর, যিনি কলকাতায় তার বাবা মা এবং ঠাম্মির সাথে বসবাস করেন, তিনি এই গল্পটি বলা শুরু করেছেন। এই গল্পে আমরা যে সমস্ত ক্যারেক্টারগুলিকে পাবো সেটি হচ্ছে ন্যারেটর, ন্যারেটরের বাবা মা এবং ন্যারেটরের ঠাম্মা। ন্যারেটরের ঠাম্মার একজন বোনকে আমরা দেখতে পাবো মায়াদেবী, মায়াদেবীর হাজবেন্ড সাহেব, সাহেবের বাবা জাস্টিস চন্দ্রশেখর রায়চৌধুরী, তাদের 3 পুত্র ত্রিদীপ, যতীন এবং রবি, এবং যতীনের স্ত্রীকে পাবো, যতীনের কন্যা ইলাকে পাবো, যতীনের স্ত্রী ভিক্টোরিয়াকে পাবো। এছাড়াও লন্ডনের একজন ক্যারেক্টার আমরা দেখতে পাবো মে প্রাইস, তার একজন ছেলে নিক এবং একজন মেয়েকেও আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা আরো কিছু গৌণ ক্যারেক্টারকে দেখতে পাবো। ঢাকা শহরে যে জেঠুমশাই ছিলেন, মানে এই ন্যারেটারের ঠাম্মার যে জেঠুমশাই, তাকে দেখতে পাবো আমরা। এছাড়াও সেই জেঠুমশাইয়ের বৃদ্ধ বয়সের রক্ষণাবেক্ষণের জন্য সেখানে কিছুজন ক্যারেক্টার ছিল, নেবার ছিল, তাদেরকেও আমরা এই গল্পে দেখতে পাবো। তাই সমস্ত ক্যারেক্টারগুলির কথা আগে তোমরা সবাই মাথায় রাখবে, তবেই কিন্তু এই শ্যাডো লাইনের গল্পটা ভালোভাবে বুঝতে পারবে। তো ঘটনাটা ছিল এমন, এই যে আমাদের ন্যারেটার, ইনি কখনো কলকাতার বাইরে যান, তাই কলকাতার বাইরে না যাওয়ার দরুন তার বিশেষ কিছু দেখাও হয়ে ওঠেনি। কিন্তু তার একজন আঙ্কেল ছিল ত্রিদীপ নামে। ঘটনাটা এমন যে এই ন্যারেটারের যে ঠাম্মা, সেই ঠাম্মা যার জন্ম হয়েছিল 1902 সালে ঢাকাতে। তখন ভারত বিভক্ত হয়নি, অবিভক্ত ভারত ছিল। তো 2 সালে ঢাকাতে তিনি যখন জন্মগ্রহণ করেন, সেই সময় তার শৈশবে তার বাবার সাথে তার জেঠুমশাইয়ের বাবার ভাইয়ের কিছু একটা গন্ডগোল হয়, এবং সেই সমস্যার দরুন পরবর্তীকালে এই ঠাম্মার এবং তার বোন মায়াদেবীর বিয়ে হয়ে গেলে তাদের সাথে সেই জেঠুমশাইয়ের আর কোনো যোগাযোগ থাকেনি। এবং যেহেতু 2 বোন মায়াদেবী এবং ঠাম্মার বিয়ে হয়ে গিয়েছিল, তখন অবিভক্ত ভারত, বিয়ে সূত্রে তারা স্বামীর বাড়ি চলে গিয়েছিল। ঠাম্মার বিয়ে হয়েছিল রেলওয়েতে কর্মরত একজন সামান্য কর্মচারীর সাথে, কিন্তু তার বোন মায়াদেবীর বিয়ে হয়েছিল একজন খুবই ধনী ব্যক্তি, জাস্টিস চন্দ্রশেখর রায়চৌধুরীর একমাত্র সন্তান সাহেবের সাথে। তো এর কিছু বছর পরেই যখন ভারত বিভক্ত হয়ে যায়, তখন তাদের সেই জন্মস্থান ঢাকা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে যায়। ফলে তারা ঢাকা থেকে বিলং করলেও আর ঢাকাতে কখনো ফিরে যেতে পারেনি দেশের বাউন্ডারির কারণে। এবং অন্যদিকে দেখা যায় যে ঠাম্মার যে বোন মায়াদেবী, সেই মায়াদেবীর স্বামী সাহেব তার বিশেষ একটা অসুখে তিনি
ইন্ডিয়াতেই ডাক্তার দেখাচ্ছিলেন, কিন্তু সেই রোগ না সারাতে তার বাবা জাস্টিস চন্দ্রশেখর রায়চৌধুরীর একজন ফরেন ফ্রেন্ড, লন্ডনের একজন ফ্রেন্ডের মেয়ে প্রাইস তাকে সেখানে চিকিৎসার জন্য আহ্বান করেন। ফলে সাহেব ত্রিদীপকে সঙ্গে নিয়ে, তাদের দুই সন্তান ছিল যতীন এবং ত্রিদীপকে সঙ্গে নিয়ে লন্ডন পাড়ি দেন। যতীন যেহেতু স্কুলে পড়াশোনা করছিল সে সময় যতীন যেতে পারেনি, তো ত্রিদীপ বাবার সাথে লন্ডনে চলে যায় এবং সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটায়। লন্ডনের সবকিছুর সাথে সে পরিচিত হয়, কিন্তু পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেখানে আবারও গন্ডগোল শুরু হয় লন্ডনেও, তখন তারা পুনরায় কিন্তু আবার ফিরে আসে কোথায়? ভারতবর্ষে। এবং যখন ভারতবর্ষে ফিরে আসে তখন এই ত্রিদীপের মুখ থেকেই কিন্তু এই সমস্ত দেশ বিদেশের কাহিনী শোনে আমাদের ন্যারেটর। এবং ত্রিদীপ বলে এই সমস্ত পৃথিবীই হচ্ছে একটা কল্পনার জগৎ, তুমি তোমার কল্পনার সীমা বাড়াও, সবকিছুই বুঝতে পারবে। উল্টো দিকে আমরা যতীন, ত্রিদীপের যে বড় ভাই যতীন, যে কিনা যখন ত্রিদীপ চলে গিয়েছিল লন্ডন তখন সে এখানেই পড়াশুনো করত, সে বড় হয়ে ভিক্টোরিয়া নামে একজনকে বিবাহ করে। এবং যতীন এবং ভিক্টোরিয়া প্রচুর দেশ বিদেশ ঘুরে বেড়ায়, এদের প্রচুর পয়সা ছিল, এরা প্রচুর দেশ বিদেশ ঘুরে বেড়ায় এবং এদের একজন সন্তান হয়, তার নাম ছিল ইলা। এবং ইলা আমাদের এই ন্যারেটরের সম্পর্কে কাজিন হয়, তারই বয়সী। এবং ন্যারেটরেরও একটা দুর্বলতা ছিল এই ইলার প্রতি। তো যখন ত্রিদীপ মানে ন্যারেটরের আঙ্কেল তাকে লন্ডন থেকে ফিরে এসে সেই সমস্ত দেশ বিদেশের কাহিনী বলে এবং বলে যে তোমার কল্পনার জগতের দায়রা বাড়াও, তাহলেই সব বুঝতে পারবে, তখন এই ইলাও যে কিনা তাদের সাথেই প্রায় থাকতো, ইলা কিন্তু ত্রিদীপের সেই সমস্ত কথা বুঝতে পারতো না। যদিও সেই সমস্ত কথা ন্যারেটর বুঝতে পারতো, নিজের কল্পনাতে যেন সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আঙ্কেল ত্রিদীপের কথা শুনে, ইলা সেগুলো বুঝতে পারতো না, কানেক্ট করতে পারতো না, কারণ সে তো রিয়েলে সমস্ত জায়গাগুলো ঘুরেছে, তাই কল্পনা কি তার কাছে সেভাবে পরিষ্কার হয়ে ওঠেনি। বোঝা গেছে? অন্যদিকে আবার আমরা দেখতে পাবো যে যখন ত্রিদীপ এবং তার পিতা আবার ফিরে আসে ভারতে, তখন সেই ব্রাইস মানে সাহেবের বাবার বন্ধুর সেই মেয়ে যিনি তাদেরকে ডেকেছিলেন লন্ডনে চিকিৎসা করাতে, তার দুজন সন্তান হয়, নিক এবং মেয়ে বলে। মেয়ে যে সন্তান সে কন্যা এবং নিক হচ্ছে পুত্র। তো এই যে নিক এবং মেয়ে এরা লন্ডনেই থাকে। এই যে ইলা যে কিনা যতীন এবং ভিক্টোরিয়ার সন্তান, যতীন এবং ভিক্টোরিয়া প্রচুর দেশ বিদেশে ঘুরে বেড়ায়, এমনই ঘুরে বেড়ানোর সূত্রে তারা একসময় লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে তাদের সাথে নিক এবং মেয়ের দেখা হয়। ফলে ইলা নিকের সাথে অনেকটাই সময় কাটায়, তাদের মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এবং পরবর্তীতে যখন ইলা আরো একটু বড় হয়ে যায় তখন সে তার বাবা মার সাথে 8 বছর বয়সে ইন্ডিয়া ভ্রমণ করতে আসে এবং ইন্ডিয়া এসে ন্যারেটরের ফ্যামিলির সাথে তারা সময় কাটায়। সেই সময় ন্যারেটর কিন্তু ইলার সামনে যেতে খুবই লজ্জা অনুভব করে, কারণ তার একটা দুর্বলতা ছিল, প্লাস সেই ইলা যার নাম সে শুনেছে তার সামনে যেতে কিন্তু সে অনেকটা লজ্জিত হয়। তো এই যে দুই ফ্যামিলি, ন্যারেটরের ফ্যামিলি এবং যতীন, ইলা এবং ভিক্টোরিয়া তার স্ত্রী, এই দুই ফ্যামিলি মিলে গাড়ি করে বেশ কিছুটা সময় ঘোরাফেরা করে এবং তারা একটা পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে যায়। সেই বাড়ির একটা স্টোর রুমে ইলা এবং ন্যারেটর প্রবেশ করে। সেখানে ইলা ন্যারেটরের সাথে সে লন্ডনে থাকাকালীন নিকের সাথে যে গেমটা খেলতো সেই গেমটা খেলে এবং বারবারও নিকের প্রশংসা ইলার মুখে শুনে ন্যারেটরের কিন্তু সেই অবস্থাতে একটা জেলাসি ফিল হয়, খুবই বিরক্ত লাগে, কারণ সে যাকে পছন্দ করে তার মুখে সে অন্য কারো নাম, অন্য কারো প্রশংসা বারবার শুনে সে ভাবে কে এই নিক, এবং তার মনে যথেষ্ট ঈর্ষা তৈরি হয় নিকের প্রতি। অন্যদিকে আমরা দেখতে পাবো এই যে ত্রিদীপ ন্যারেটরের যে আঙ্কেল ছিল, সে যখন ইন্ডিয়া ফিরে আসে বাবার সাথে, তারপরেই প্রায় সে 2 সন্তান হয়, মেয়ে তার কন্যা সন্তান। সেই মেয়ের সাথে এই ত্রিদীপের চিঠি আদান প্রদানের দরুন একটা কনভারসেশন চলে, যেখানে দুজন দুজনের প্রতি দুর্বলতা প্রকাশ করে এবং দুজন দুজনের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। তখন মেয়ে নিজেই জানায় যে সেই বরং ইন্ডিয়া আসবে এবং ত্রিদীপের সাথে দেখা করবে। ফলে ত্রিদীপ খুবই খুশি হয়। কাহিনীর অন্যদিকে আমরা দেখতে পাই ঠাম্মা জানতে পেরেছে যে তাদের পুরনো সেই শৈশবের বাড়িতে ঢাকাতে তাদের যে জেঠুমশাই, তার 90 বছর বয়স হয়ে গেছে, তিনি এখনো বেঁচে আছেন। ফলে তিনি ইচ্ছে প্রকাশ করেন তার জেঠুমশাইকে আবারও তিনি সেখান থেকে, মানে সেটা তো এখন পূর্ব পাকিস্তানের অন্তর্গত, সেখান থেকে তাদের কাছে ইন্ডিয়াতে বা ভারতে ফিরিয়ে আনবেন। ইন দ্য মেন টাইম দেখা যায় মায়াদেবীর হাজবেন্ড সাহেবেরও কর্মসূত্রে পোস্টিং হয় ঢাকাতে। ফলে তারা ঢাকাতে চলে যায়, সঙ্গে তাদের ছোট সন্তান রবিও যায়, কারণ যতীন এবং ত্রিদীপ ছিল তাদের 2 সন্তান, পরে হয়েছিল রবি। তো রবির সাথে মায়াদেবী এবং সাহেব ঢাকাতে যায় এবং ঢাকাতে গিয়ে তারা বসবাস করার কিছুদিন পরে মায়াদেবী ঠাম্মাকেও আমন্ত্রণ জানায় যে তুমিও ঢাকাতে এসো। ফলে ঠাম্মার কাছে দুটো কাজই একসাথে হয়ে যাবে। তিনি ভাবেন যে এই সুযোগে আমি গেলে
জেঠুমশাইকে নিয়েও চলে আসতে পারবো। ফলে তিনি ঢাকা যাওয়ার প্ল্যান করেন এবং সেই সময় মেয়ে আসে ভারতবর্ষে তাদের সাথে দেখা করতে, মেয়ে প্রাইসের যে কন্যা সন্তান, এবং মেয়ে ঠাম্মার সাথে ঢাকা যেতে ইচ্ছে প্রকাশ করে এবং মেয়ে ঠাম্মার সাথে ঢাকা যাবে দেখে ত্রিদীপও বলে আমিও যাব, এবং ঠাম্মার সাথে মেয়ে ঢাকা যাওয়াতে ত্রিদীপও তাদের সাথে যে যোগদান করে, এর ফলে কিন্তু ন্যারেটর বুঝতে পেরে যায় যে তার আঙ্কেল ত্রিদীপ এবং এই মেয়ের মাঝে কিন্তু কিছু একটা সম্পর্ক রয়েছে। শেষমেশ 4 জানুয়ারি 1964 সালে ঠাম্মা, মেয়ে এবং ত্রিদীপ তিনজনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারা ঢাকা পৌঁছয় এবং সেখানে তারা জেঠুমশাইকে বা জেঠুমশাইয়ের সাথে দেখা করতে উদ্যত হয়। যদিও ঢাকার পরিস্থিতি সেই সময় খুবই খারাপ ছিল, দাঙ্গা চলছিল সেই সময়, তবুও তারা কোনো মতে জেঠুমশাইয়ের কাছে দেখা করতে যায়। কিন্তু তারা যখন দেখা করতে যায় তখন জেঠুমশাইয়ের যে দেখাশোনা করার লোকটি ছিল সে তাদেরকে জানায় যে আর কয়েক মুহূর্তের মধ্যে এখানে দাঙ্গা হবে, অতএব আপনারা সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যান। এখানে আমরা দেখতে পাবো যে এই জেঠুমশাই তার এই যে 2 ভাইঝি মায়াদেবী এবং ঠাম্মা, এদেরকে কিন্তু এই বয়সে এসে আর চিনতে পারছেন এবং ঠাম্মা খুব দ্রুততার সহিত তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য উৎসুক হয়ে ওঠেন। কিন্তু সেই সময় সেখানে দাঙ্গা শুরু হয়, ফলে তাদের ড্রাইভার এবং জেঠুমশাইকে দেখাশোনাকারী সেই ব্যক্তি তাদেরকে সাজেস্ট করে সেই জায়গাটা ছেড়ে ইতিমধ্যে বেরিয়ে যেতে। তারা সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাবেই জেঠুমশাইকে নিয়ে, এমন সময় কিন্তু সেখানে অ্যাটাক হয়, জনতার ভিড় সেখানে উপচে পড়ে, ফলে একটা দুর্ঘটনার সৃষ্টি হয় এবং এই দুর্ঘটনাতে ত্রিদীপ এবং জেঠুমশাই মারা যান। ফলে ঢাকাতে ত্রিদীপের এই মারা যাওয়ার খবরটি যখন আমাদের ন্যারেটরের কানে এসে পৌঁছয় ইন্ডিয়াতে বা কলকাতাতে, তিনি খুবই মনমরা হয়ে ওঠেন এবং ঠাম্মা, যিনি কিনা বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থ সাহায্য করতেন, কারণ ঠাম্মার বিয়ে হয়েছিল একজন খুবই সামান্য কর্মচারীর সাথে, ফলে তার যখন স্বামী মারা যায় 1936-এ, তিনি তারপর থেকে নিজে কাজ করতেন শিক্ষিকার, সেই টাকায় কিন্তু নিজের সংসার চালাতেন। কখনোই তিনি কিন্তু তার বাবার কাছে বা তার পৈতৃক কোনো সম্পত্তি নিতে রাজি হননি, এতটাই তিনি অভিমানী ছিলেন। ফলে যখন ত্রিদীপ মারা যায় এরকম একটা দাঙ্গার ফলে, যখন তিনি ঢাকা গিয়েছিলেন, তিনি যেন একদম পাগলের মতো হয়ে যান। তিনি এই সমস্ত কিছুর জন্যই প্রতিবাদে, এই আন্দোলনে অনেক সাহায্য করেছেন, টাকা সাহায্য করেছেন, ফলে তার বাড়ির লোক এই ধরনের দাঙ্গা আক্রমণে মারা যাওয়াতে তিনি প্রায় পাগলের অবস্থায় পৌঁছন এবং এই খবর ন্যারেটরের কানে যাওয়াতে তিনি খুবই দুঃখ প্রকাশ করেন। এবারে কাহিনী মোড় নিয়েছে আরো কিছু বছর পরে, ঠাম্মা মারা যান এবং ন্যারেটর ততক্ষণে আরো বড় হন এবং তিনি কলেজ যাওয়া শুরু করেন। কলেজে যখনই যান তিনি, তবুও তার সেই ত্রিদীপ, আঙ্কেল ত্রিদীপের কথা খুবই মনে পড়ে, তিনি তার কথাই ভাবতে থাকেন। এদিকে আমরা দেখতে পাই যে ইলাও অ্যাডাল্ট হয়েছে। ইলা কিন্তু ন্যারেটরের এই যে তার আঙ্কেলের প্রতি দুর্বলতা, তার স্মৃতিতেই পড়ে থাকা, এই জিনিসটা পছন্দ করতো না। আবার উল্টো দিকে আমরা দেখতে পাই ন্যারেটরের ঠাম্মা যখন বেঁচে ছিলেন তিনি কিন্তু এই ইলাকে পছন্দ করতেন না বা ন্যারেটরের ইলার সাথে মেশাটা পছন্দ করতেন না। এরপরে আমরা দেখতে পাই কলেজ কমপ্লিট করার পরে দিল্লিতে ন্যারেটর বিশেষ এক স্কলারশিপ নিয়ে লন্ডনে চলে যান এবং লন্ডনে গিয়ে ন্যারেটরের দেখা হয় নিক এবং মেয়ের সাথে। এই নিকের নামই তিনি ইলার মুখে বারবার শুনেছেন এবং সেখানে তিনি বিভিন্ন জনের সাথে কথা বলেন, আঙ্কেল ত্রিদীপের নিয়ে কথা বলেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন। এইভাবে তিনি সেখানে বেশ কিছু সময় কাটান এবং বেশ কিছু ছোটখাটো ঘটনাও ঘটে। এরপরে আমরা একটা ঘটনা দেখতে পাই যেখানে ইলার বিয়ে হয় নিকের সাথে এবং সেই বিয়ের অনুষ্ঠানে আমাদের ন্যারেটর, আমাদের গল্পের ন্যারেটর, তিনি খুবই মদ পান করেন, কারণ ইলার প্রতি তার একটা সফট কর্নার ছিল। সেই ইলার নিকের সাথে বিয়ে হয়ে যাওয়াতে তার মন ভেঙে যায়, তিনি খুবই মদ্যপ হয়ে পড়েন এবং মদ্যপ হয়ে পড়াতে নিকের বোন মেয়ে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। কিন্তু যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল, সে মেয়েকে খুবই গালাগালি করে। কিন্তু পরের দিন সকালে এটা ভেবে তার খুবই খারাপ লাগে। সেখানে তাদের বেশ কিছু কথোপকথন হয়। তারপরে আমরা বর্ণনাকারীর চলে যাওয়ার আগের রাতটা দেখতে পাই, যেখানে মেয়ের সাথে সে ডিনার করে। ডিনারের সময় মেয়ে ন্যারেটরকে দাঙ্গা সম্পর্কে বলে এবং জিজ্ঞাসা করে যে সে কি ত্রিদীপকে হত্যা করা হয়েছে বলে মনে করে। মেয়ে তাকে বলে যে সে আগে ভেবেছিল যে হত্যা করা হয়েছে, কিন্তু এখন ত্রিদীপ যে নিজেকে উৎসর্গ করেছে সেই দাঙ্গাতে, সেটা মনে করে সে, কারণ সে বলে যে ত্রিদীপ জানতোই যে সে মারা যাবে। সেই রাতে মেয়ে ন্যারেটরকে সেখানে থাকতে বলে, ন্যারেটরও রাজি হয়ে যায় এবং অবশেষে ত্রিদীপের মৃত্যুর রহস্য বুঝতে পেরে তারা খুশি হয়। তো এই ছিল এই নভেলের একটা জটিল সারসংক্ষেপ, যেখানে একজন নামহীন বর্ণনাকারী, যিনি নিজের শৈশব, পরিবার, পরিচিত মানুষদের স্মৃতির মাধ্যমে কাহিনী নির্মাণ করেছেন।
সরলভাবে কাহিনীটা চলেনি, স্মৃতি নির্ভর, অতীত এবং বর্তমানের মধ্যে বারবারই যাতায়াত হচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে, আবারও বর্তমানে ফিরে আসা হচ্ছে। মোটামুটি এই উপন্যাসের মূল বক্তব্য ছিল শ্যাডো লাইন্স, মানে সীমান্ত, অর্থাৎ মানচিত্রে আঁকা ছায়ার মতো রেখা, যেটা বাস্তবে মানুষকে বিভক্ত করে, অথচ তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস এই সমস্ত কিছুই কিন্তু এক। শুধুমাত্র ওই রেখাই কিন্তু তাদেরকে আলাদা করে দিয়েছে। কারণ ঢাকা, কলকাতা ইত্যাদি জায়গার দাঙ্গাগুলো প্রমাণ করে যে এই যে সীমান্ত, এটা মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে সীমান্তটা টানা হয়েছে, যে সীমান্তের যে প্রান্তে যে থাকবে সেটা তাদের দেশ, সেই দেশে তারা নিরাপদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই সীমান্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ত্রিদীপের মৃত্যুটা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেটাই বুঝতে পেরেছি। সারা উপন্যাস জুড়ে সেটা নিয়েই বেশিরভাগ কথা বলা হয়েছে। এটা জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নিষ্ঠুর পরিণতির প্রতীক হয়েছে। তার মৃত্যু দেখিয়েছে রাজনৈতিক সীমারেখা মানুষকে রক্ষা করতে পারে না, বরং মানবিকতার অবক্ষয়কে ফুটিয়ে তোলে। এবং ত্রিদীপ ন্যারেটরকে শিখিয়েছে যে কল্পনার মাধ্যমে জগৎকে বুঝতে হয়, সেটাও আমরা দেখতে পেয়েছি। ফলে উপন্যাসটি বা উপন্যাসে বাস্তব এবং কল্পনা যে মিলেমিশে গেছে, স্মৃতি এখানে যে ইতিহাসের একটা বিকল্প রূপ হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। তাহলে বলতে গেলে শ্যাডো লাইন্স কেবল একটা পারিবারিক কাহিনী নয়, এটা আধুনিক জাতিরাষ্ট্র, সীমান্ত, পরিচয় এবং ইতিহাসের ওপরে গভীর দার্শনিক অনুসন্ধান একটা। এতে পোস্ট কলোনিয়াল চিন্তাধারা, জাতীয়তাবাদের সমালোচনা এবং আধুনিক উপন্যাসের আঙ্গিক, এই সব কিছুই একত্রিতভাবে আমরা দেখতে পাই, বা এই সবই এক্ষেত্রে উপস্থিত, সেটা আমরা বুঝতে পারি। আশা করি অমিতাভ ঘোষের বিখ্যাত উপন্যাস শ্যাডো লাইন সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদেরকে দিতে পেরেছি, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ক্লাসে আলোচনা করা প্রত্যেকটি পয়েন্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দেবে, এবং পরবর্তী ক্লাসগুলো পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা শ্যাডো লাইন্সের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওয়ান লাইনার আকারে ডিসকাস করব, সঙ্গে থাকবে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর।